শেষ পর্যন্ত কি হলো, জিয়াউর রহমান সাহেব হাওয়ার অজুহাতে ঘরে ফিরে আসলেন। আসে তিনি বেগম জিয়ার কাছে শুনলেন জঞ্জুয়ের স্ত্রী তার স্ত্রীকে টেলিফোন করেছে জিয়া সাহেবকে চট্টগ্রাম বন্দরে যেতে হবে। জঞ্জুয়া সাহেবের দায়িত্ব ছিল আমাকে টেলিফোন করা, আমাকে না পাইলে আজমকে বলা, কিন্তু আমাদেরকে বলে নাই। সে তার স্ত্রীকে বলেছে, তার স্ত্রী বেগম জিয়াকে বলেছে, বেগম জিয়া জিয়াউর রহমানকে বলেছে। এরকম স্ত্রীর মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীতে কখনো কাজ হয় নাই। সুতরাং এটা আর একটা সন্দেহের কারণ ছিল। জিয়া সাহেব এটা শোনার পরে তিনি দ্রুত গতিতে চলে আসলেন। ধরে নেন আমি এটা মেইন টেবিল, আমি এখন মেইন টেবিলে বসে আছি, উনি এসে সামনে বসলেন, উনার পিছনে হলো দরজা। উনি এসে আমাকে এই গল্পটা বলতেছিলেন। আমি ওনাকে বললাম যে কোনো অবস্থাতেই কোনোখানে যাওয়া যাবে না, বিদ্রোহ আজকে হবে, আজকে আমাদেরকে করতে হবে। এটা নিয়ে আলাপ করছিলাম, হঠাৎ দেখলাম জঞ্জু এবং তৎকালীন মেজর মির সহ দুইজনেই প্রবেশ করলেন। উচ্চস্বরে আওয়াজ করে বললেন, অলি কি ষড়যন্ত্র করছো? আমি বললাম ষড়যন্ত্র না স্যার, আপনি তো সবাইকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, এখন জিপও পাচ্ছি না, ড্রাইভারও পাচ্ছি না। ড্রাইভার পাইলে জিপ নাই, জিপ পাইলে ড্রাইভার নাই, সুতরাং এগুলি তো ব্যবস্থা করতে হবে। আর জিয়াউর রহমান সাহেব চট্টগ্রাম বন্দরে যাবেন, তার নিরাপত্তার জন্য 8-10 জন লোক তো দিতে হবে, তাহলে একটা ট্রাকেরও প্রয়োজন আছে। আমি এগুলি ব্যবস্থা করছি। বলছে এগুলির কোনো প্রয়োজন নেই, কারণ আমি নেভির একটা ট্রাক নিয়ে আসছি, নেভির ট্রাকে 11 জন সদস্য আছে, তারাই জিয়াউর রহমানকে নিয়ে যাবে। তখন কিন্তু আজম ঘুমাচ্ছিল সামনের রুমে, আমার একার ডিউটি শুরু হয়ে গেছিল। আমরা সবাই সিঁড়ি দিয়ে নিচের তালার দিকে নামছিলাম, ওই সময় টেলিফোন আসলো। টেলিফোন আসলো, দেখলাম অপর প্রান্তে মিস্টার আব্দুল কাদের। আব্দুল কাদের ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামে। উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। চট্টগ্রাম বন্দরে আমরা প্রায় সময় একসাথে সিনেমা দেখতাম। তিনি আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, মামা, বাংলাদেশে যদি গোলমাল হয় তোমাদের কি দায়িত্ব হবে? আমি যে আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে কোনো বেইমানি করবো না, এটা স্মরণ রাখো, সময় হলে আমার শরণাপন্ন হইও। তখন দেখলাম যে টেলিফোনে ও বললো যে মামা, ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে, আমার এক বন্ধু আসছে, আর্মি যখন কোনো অপারেশনে যায় এই গাধাগুলি বলছে যে বিডিআর এর মাধ্যমে বিআর এর মাধ্যমে চট্টগ্রামে খবর দিয়েছে, এই গাধাগুলি জানেও না আর্মি যখন অপারেশন করে আর্মি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাহলে গুরুত্বপূর্ণ স্থাপনা কি ছিল? রাজারবাগ। রাজারবাগ নিয়ন্ত্রণ নিয়েছিল দুপুর 1টার মধ্যে। বিডিএ ইপিআর হেডকোয়ার্টার দিনের 1টার মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, রেডিও স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে নেয়, টেলিফোন এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 4টে জিনিস তারা দিনের 1টার মধ্যে নিয়ন্ত্রণ নিয়েছিল। এটা আমাকে নিশ্চিত করলো কাদের, এবং বলল সন্ধ্যার অন্ধকারে সেনা দলেরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে এবং গোলাগুলি করছে এলোপাতারি। আমার লোকটা সচক্ষে দেখছে, এখন তোমরা কি করবে? তা বললো, তুমি আওয়ামী লীগের সব নেতাদেরকে বলে দাও আমরা বিদ্রোহ করব। আমি দৌড়ে নিচে আসলাম, জিয়াউর রহমানকে এই কথাগুলি বলবো। ধরেন এটা ট্রাক, এদিকে মুখ করে ট্রাকটা দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমান সাহেব ট্রাকে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই পাশে শওকত সাহেব দাঁড়ানো, আমি যেখানে দাঁড়ানো এখানে জঞ্জুয়া সাহেব দাঁড়ানো, এই পাশে খালি। আমি এসে এই পাশে দাঁড়ালাম। কয়েক সেকেন্ডের মধ্যে জিয়াউর রহমান সাহেব ট্রাকে উঠে যাবেন। আমি হাতটা এরকম করে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাকে চট্টগ্রাম বন্দরে গেলে বন্দি করা হবে। উনি আমাকে ইশারা করে বললেন, কিছু থাকলে লেগে দাও। আমি ওনাকে বললাম যে সময় নাই। জঞ্জুয়া সাহেব লক্ষ্য করলেন যে আমি হাত একটার উপরে একটা দিয়ে ঘষাঘষি করছি। তিনি আমাকে বললেন যে অলি, হাতে কি করছো? আমি স্যার মশা তাড়াচ্ছিলাম। তিনি সন্তুষ্ট হতে পেরেছেন কিনা আমি জানি না, এবং তৎকালীন মেজর জিও আমার সংকেতগুলি বুঝেছেন কিনা আমি জানি না। হঠাৎ দেখলাম ক্যাপ্টেন খালিদুজ্জামান ভিতর থেকে বেরিয়ে আসছেন। আমি বললাম যে আপনি এতক্ষণে কোথার থেকে আসলেন? আপনি তো আরো 2 ঘন্টা আগে চট্টগ্রাম এম্বার্কেশন হেডকোয়ার্টারে যাওয়ার কথা ছিল, 2 ঘন্টা আপনার দেরি।
আমি যে এখন কোনো ব্যাটালিয়ন নেওয়ার দরকার নাই, আপনার হেডকোয়ার্টার নেওয়ার দরকার নাই, আপনি সামনে একটা জিপ আছে, জিপে ওঠেন, মেজর জিয়াকে ধরেন, দৌড়ে গিয়ে আমার সংবাদটা দেন, ঢাকায় যে গোলমাল শুরু হয়ে গেছে এই কথাটা ওনাকে বলেন। খালেকুজ্জামান গিয়ে ওনাকে পেল চট্টগ্রাম দেওয়ানহাট, যেখানে ওভারব্রিজ, রেলওয়ের ওভারব্রিজ, ওখানে একটা বড় ব্যারিকেড ছিল, এই ব্যারিকেডটা উঠানো সম্ভব ছিল না, ওখানে জিয়াউর রহমান আটকা পড়েছিল। খালেকুজ্জামান গিয়ে আমার মেসেজটা দিল যে ওলির পক্ষ থেকে এই মেসেজ। তখন উনি খুব ধীরে সুস্থে নেভির যে 11 জন সদস্য ছিল তাদেরকে বললো যে অধিনায়ক এখন আমাকে সংবাদ দিয়েছে ফিরে যেতে হবে, অন্য জায়গায় দায়িত্ব দেওয়া হবে আমাকে। ওনার ফিরার অপেক্ষায় রইলাম আমি নিচে। ইতিমধ্যে আমি চিন্তা করলাম বসে থাকলে তো হবে না, কাজ আগায় নিতে হবে। লেফটেন্যান্ট আজম তো আমার ইজি টার্গেট ছিল, কারণ সামনে রুমে ঘুমাচ্ছিল, তাকে অ্যারেস্ট করলাম। রেলওয়ে ক্রসিংয়ে 200 মিটার দূরে লেফটেন্যান্ট হুমায়ুন ছিল, সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুন, তাকে অ্যারেস্ট করলাম, অর্থাৎ 2 জনকে অ্যারেস্ট করলাম। অফিসার্স মেসে ক্যাপ্টেন আহমদ আলী পাঞ্জাবি অফিসার ঘুমাচ্ছিল, তাকে অ্যারেস্ট করলাম, অর্থাৎ 3 জন পাঞ্জাবি অফিসার অ্যারেস্ট হলো। আমি সব ট্রুপদেরকে বলে দিলাম কোদ ভাঙে ফেলাও, অর্থাৎ অস্ত্রাগার ভাঙে ফেলাও, কোনো তালা রাখার প্রয়োজন নাই, সবাই অস্ত্র সজ্জিত হয়ে ছাদের উপর অবস্থান গ্রহণ করো, কেউ যেন না জানে। সব ট্রুপসেরা, যেহেতু আমাদের 100% বাঙালি ট্রুপস, সবাই ছাদের উপর অবস্থান নিল, সবাই অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল। আমাদের কাছে কিন্তু ভারী গোলা বারুদ ছিল না, কারণ আমাদেরকে পাকিস্তানে যাওয়ার কথা, এখানে ট্রেনিংয়ের জন্য যত সামান্য অস্ত্রের দরকার সেটাই আমাদের কাছে ছিল। আমি অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে সবাইকে ছাদের উপর বসায় রাখলাম। ততক্ষণে মেজর জি আসলেন। উনি নেমেই দৃঢ়স্বরে উচ্চ আওয়াজে বললেন, তোমরা সবাই আন্ডার অ্যারেস্ট। আমরা বিদ্রোহ করলাম, তোমরা সবাই আন্ডার অ্যারেস্ট মানি নেভির যে 11 জন সদস্য ছিল তাদেরকে বন্দী করা হলো, তাদেরকে নিয়ে এসে একটা রুমে রাখা হলো। আগে যারা বন্দী ছিল তাদেরকেও পৃথক রুমে ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জু অ্যারেস্ট করার কথা ছিল আমার। জিয়াউর রহমান সাহেব বললেন, তুমি এখন যাও, জঞ্জুকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তা বললেন যে না, আমি যদি এখন যাই তাহলে ব্যাটালিয়নে একটা বিশৃঙ্খলা হবে, তারা আমার নেতৃত্বে বিদ্রোহ করেছে, আপনার নেতৃত্বে না, এবং কে কোথায় আছে নাই আপনি জানেন না, আমি কাকে কোথায় বসায় রাখছি আমি নিজে জানি। আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়ন হস্তান্তর করব, আপনি অধিনায়ক হবেন। এখন আপনি যান, জঞ্জুয়াকে নিয়ে আসেন। আসার পথে মেজর শওকত, মেজর ঘুমাচ্ছিলেন, উনাকেও সাথে নিয়ে আসেন। একই পথ, জঞ্জুয়া সাহেবকে তিনি প্রথমে অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করে আসার পথে মেজর শওকতকেও সাথে নিয়ে আসলেন। ওই সময় দৌড়ে আমাদের মেসের হাবলদার ছিল, আমাদের যে অফিসার্স মেস যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম থাকতাম, ওইটার দায়িত্বে ছিল আব্দুল আজিজ, বরিশাল বাড়ি। ও এসে বললো, স্যার আমাদের ম্যাচের উল্টা দিকে ইপিআর ম্যাচ ছিল, বলতে ইপিআর ম্যাচে মেজর আব্দুল হামিদ এবং ক্যাপ্টেন নজর, এরা 2 জন এসে এখন প্রবেশ করলো। আমাদের অফিসার্স ম্যাচ এবং তাদের অফিসার্স ম্যাচের মধ্যে 20 ফিট 15 ফিটের একটা রাস্তা ছিল। আমি ওকে 12 জন সেনাদল দিলাম, সেই সেনাদল নিয়ে গিয়ে আব্দুল হামিদকে অ্যারেস্ট করলো এবং ক্যাপ্টেন নজরকে অ্যারেস্ট করলো, অর্থাৎ বিডিআর এর তৎকালীন ইপিআর এর 2 জনকে আমরা অ্যারেস্ট করলাম। আর আমাদের কাছে যারা পাঞ্জাবি অফিসার ছিল তারা সবাই অ্যারেস্ট হলো। এরপরে আমরা চিন্তা করলাম কি করতে হবে, কোথায় যাব, রাত্রের অন্ধকার। এখনকার যেভাবে লাইট ছিল, তখনকার দিনে তো এতগুলি লাইট ছিল না, গ্রামে গঞ্জে তো মোটেও লাইট ছিল না। আমরা যখন চিন্তা করছিলাম, ওই ফাঁকে পাঞ্জাবি সব অফিসারদেরকে হত্যা করা হলো। নেভির 11 জনকে যখন হত্যা করতে গেল, 2 জন অফিসার সহ ওখানে 13 জন ছিল। যখন একজন আরেকজনকে বলতেছে লাইট মেশিন গান চালাও, অন্ধকারে এখানে আর কোনো কিছু করে লাভ নেই, 303 কাজ এখানে হবে না, ভিতরে স্প্রে করো, অর্থাৎ এই পাশের থেকে এই পাশে, এই পাশের থেকে এই পাশে। তখন ভিতর থেকে একজন আওয়াজ করে উঠলো, আমার বাড়ি পড়তে স্যার।
তুমি বটে পট্টের লোক এখানে করতেছিস কি? ওরে বাইর করে নেওয়া হলো, বাকিরা ওখানে নিহত হলো। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম অষ্টম বেঙ্গলে যদি আমরা এখানে থাকি তাহলে সকালে আমাদের উপর আক্রমণ হবে ট্যাঙ্ক আর্টিলারি দিয়ে, এবং হাওয়াই জাহাজ থেকে বম্বিং করে আমাদেরকে নিশ্চিহ্ন করা হবে। সুতরাং আমাদের উচিত চট্টগ্রাম শহর থেকে বাইরে চলে যাওয়া। আমি পরামর্শ দিলাম বোয়ালখালী যাওয়ার জন্য। বোয়ালখালী গিয়ে আমরা করলডাঙ্গা পাহাড়ে গেলাম, জনগণ থেকে দূরে চলে গেলাম। করলডাঙ্গা পাহাড়ে যাওয়ার পর জিয়াউর রহমান সাহেব সবাইকে বলল, পাশে ছড়া আছে, পাহাড়ি ছড়া, ওখান থেকে উজু করে আসো সবাই। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, রাত্রে আমরা যেখানে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট ছিলাম, পাকিস্তানি অফিসারদেরকে হত্যার পর মধ্যখানে একটা খোলা জায়গায় আমি অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সবাইকে একত্রিত করলাম। একত্রিত করে তখন বললাম, এখন থেকে এই ব্যাটালিয়নের দায়িত্ব তৎকালীন মেজর জিয়ার উপর ন্যস্ত করা হলো। মেজর জিয়া কোনো উঁচু জায়গা ছিল না যেখান থেকে কথা বলবেন। একটা তেলের ড্রামকে সোজা করা হলো, ওনাকে আমরা দুজনে ধরে তেলের ড্রামের উপরে উঠিয়ে দিলাম। তিনি আমার ডান হাত ধরে তার ডান হাত দুজনে উঁচু করে তখন উনি বললেন, এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম, শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা বাংলাদেশকে স্বাধীন করব। এটা হলো প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম শহরের বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলাম, শপথ বাক্য পাঠ হলো। দুপুরবেলা শুধু টমাটোর চাটনি দিয়ে গরম গরম ভাত গ্রামের লোকেরা আমাদেরকে দিল, খেলাম। আমার উপর দায়িত্ব হলো সেনা দলকে বিভক্ত করে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করা। তৎকালীন মেজর শওকতের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর, ক্যাপ্টেন খালিদুজ্জামানের নেতৃত্বে চকবাজার, শমশের মুবির নেতৃত্বে মেডিকেল কলেজ এরিয়া। ততক্ষণে আমাদের সাথে যোগদান করেছিল ইপিআর এর মেজর হারুন, ক্যাপ্টেন হারুন, তার একটা কোম্পানি নিয়ে, অর্থাৎ 120-25 জন নিয়ে। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম কোর্ট হিলে, যেখানে ডিসি হিল বলে, অর্থাৎ সমস্ত উঁচু উঁচু স্থানগুলি আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলাম। ক্যাপ্টেন সাদেককে দায়িত্ব দেওয়া হলো সীতাকুণ্ডে। তার দায়িত্ব হলো কুমিল্লা থেকে যদি কোনো সেনাদল আসে তাদেরকে আটকাইতে হবে। শমশের মুবিনের দায়িত্ব দেওয়া হলো ক্যান্টনমেন্ট থেকে যদি কোনো সেনাদল বাইরে আসে তাদেরকে আটকাইতে হবে। বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হলো, এবং কারো সাথে আমাদের কোনো যোগাযোগ থাকলো না। এরপরে থেকে সবাইকে বলে দেওয়া হলো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজ উদ্যোগে আপনারা যুদ্ধ চালিয়ে যাবেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না। যত সম্ভব গোলা বারুদগুলি বাঁচানোর চেষ্টা করেন, প্রয়োজন না হলে একটা গুলিও ফায়ার করবেন না, কারণ আপনাদেরকে যে গুলি দেব সেই গুলি তো আমাদের হাতে নাই। পরবর্তী পর্যায়ে আমি আর মেজর জিয়া করলডাঙ্গা পাহাড় থেকে গেলাম। এখন আমরা চিন্তা করলাম আমরা দুজন কি করি। তার সাথে আমিই ছিলাম, কারণ বিশ্বস্ত তার আর কেউ ছিল না। 4 জন কি 5 জন গার্ড ছিল, ঠিক আমার স্মরণ নাই এখন। আমরাও চিন্তা করলাম যে কিছু দূর আগে যাই। রাত্রে অন্ধকার, কিছু রাস্তাঘাট কোনোটাই চিনি না, জঙ্গল, বিল, কোনোটা পরিচয় নাই, কারোর সাথে পরিচয় নাই। অতক্ষণ লোকগুলি ঘুমিয়ে পড়েছে গ্রামের। আস্তে আস্তে দেখলাম একটা ছোট বিল্ডিং, মাটির ঘর, লম্বা, মনে হলো প্রাইমারি স্কুল। ওটা খুললাম, খুলে দুইটা লো বেঞ্চ একত্র করলাম। একটাতে উনি শুলেন, আর একটাতে আমি শুলাম। গার্ডদেরকে 2 জনকে বললাম, তোমরা 2 জন শুয়ে থাকো, বাকিরা ডিউটি করো। আমরা এই কাঠের উপরে 2 জনে রাত্রি যাপন করলাম। সকালে উঠে আমরা চিন্তা করলাম শহরে এইদিকে যাব, কিন্তু ভুলে চলে গেলাম এইদিকে, উল্টো দিকে, বিলের মধ্যে দিয়ে। দিকটা আমরা টের পাই নাই। আসার শেষ পর্যন্ত উঠলাম পটিয়াতে। পটিয়াতে উঠার পর একজন লোক আসলো, জনাব মাহমুদ, 6 ফিট 2 ইঞ্চি লম্বা। অনেক লম্বা স্টোরি, এটা বলতে যাব না। উনি আসা জিজ্ঞাসা করলেন, আমি ক্যাপ্টেন ওলিকে তালাশ করছি। আমি বলি, কেন? আমাদের কাঁধে কিন্তু কোনো ব্যাজ ছিল না, এগুলো আমরা ফেলাই দিয়েছিলাম রাত্রে, শুধু খাকি কাপড় ছিল। মেজর জিয়া উল্টো দিকে বসা ছিল, মূল চেয়ারে ওসির সামনের সিট আমি ছিলাম। মাহমুদকে নিয়ে আমি বারান্দায় গেলাম, জিজ্ঞাসা করলাম, তুমি ক্যাপ্টেন ওলিকে কেন তালাশ করছো? বলছে, উনি এখানে লোকাল লোক, সে যদি স্বাধীনতা ঘোষণা করে
তাহলে চট্টগ্রাম লোকেরা লাফাইয়ে পড়বে। তাহলে শুধু চট্টগ্রামের লোকেরা লাফাইয়ে পড়লে তো হবে না, সমগ্র বাংলাদেশের লোককে লাফাইয়ে পড়তে হবে। এখানে স্বাধীনতা ঘোষণা করবে মেজর জিয়া, বলছে উনি কোথায়? আমাদের ওই যে ভিতরে বসে আছেন, উনি স্বাধীনতা ঘোষণা করবেন। তখন রেডিও স্টেশনের একদল টেকনিশিয়ানকে উনি একটা মাইক্রোবাসে করে রেখেছিলেন। তাদের মাধ্যমে চট্টগ্রাম রেডিও স্টেশন ছিল ট্রান্সমিটিং স্টেশন কালুরঘাটটা, ব্রডকাস্টিং স্টেশন ছিল আগ্রাবাদ, আগ্রাবাদে যাওয়া সম্ভব ছিল না। এই টেকনিশিয়ানদেরকে দিয়ে এই ট্রান্সমিটিং স্টেশনকে ব্রডকাস্টিং স্টেশনকে রূপান্তরিত করা হলো। আমি তখন বললাম আপনি মেজর জিয়াকে নিয়ে 4-5 গার্ড নিয়ে রেডিও স্টেশনে যান, আমি আর্মি হেডকোয়ার্টার সেট আপ করে বাকি ট্রুপসগুলি যারা আছে, এটা লটবহর নিয়ে তো সব যাওয়া যাবে না, তাদেরকে একটা হেডকোয়ার্টার স্থাপন করি। বোয়ালখালী ফুলতলা ক্যাম্পে এসে ফুলতলা প্রাইমারি স্কুলে প্রথম আর্মি হেডকোয়ার্টার সেট আপ করি এবং ওখানে সবাইকে দায়িত্ব দিয়ে আমি রেডিও স্টেশনে যাই। ততক্ষণে দেখি উনি যে ব্রডকাস্ট যেটা করবেন উনি স্ক্রিপ্টটা তৈরি করেছেন। আমি স্ক্রিপ্টের মধ্যে 2টে সংশোধনী দিলাম, তিনি ওটা রাজি হলেন। ওই সংশোধনী সহ তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন 27শে মার্চ সন্ধ্যার সময়। এখানে কোনো কারো সন্দেহ থাকার কথা না। আওয়ামী লীগেরা তখন কোথায় ছিল? গর্তের মধ্যে ঢুকেছিল, চৌকির তলে লুকিয়েছিল, যুদ্ধের মাঠে তারা ছিল। পুরো 9 মাস যুদ্ধে একটা লোকের নাম বলেন যে যুদ্ধে অংশগ্রহণ করেছে? ছাত্রলীগের ছেলেরা ছিল, যুবলীগের ছেলেরা ছিল, কিন্তু নেতারা সবাই হেমা মালিনীর সিনেমা দেখছিল ক্যালকাটাতে। তারা যুদ্ধে ছিল না। তারা কে মন্ত্রী হবে কে মন্ত্রী হবে না, কে কোন পদ পাবে এটা নিয়েই ক্যালকাটা থিয়েটার রোডে ধ্যান দরবার করছিল। সুতরাং মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। অন্যদিকে শেখ মুজিব কি করলো? স্ব উদ্যোগে শতপ্রণোদিত হয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলো। আমি পিএইচডি করেছি, থিসিস করেছি। থিসিস তো বই লেখা না, এখন তো অনেকে বই লিখতেছে, ডালিমের বই, হালিমের বই, অমুকের বই, সমুকের বই। ওখানে তো মনের মাধুরী মিশিয়ে আপনি লিখতে পারেন। পিএইচডি থিসিসে মনের মাধুরী মিশিয়ে একটা শব্দও লেখা যাবে না। এখানে আরো অনেক ঘটনা আছে। আমরা কক্সবাজার গিয়েছিলাম এক রাত্রের জন্য। কেন গিয়েছিলাম এটা বলতে গেলে আরো লম্বা ঘটনা। পুরো ঘটনার মোড় ঘুরে যায়, আমাদের প্ল্যান ফেল হয়ে যায়, যার কারণে 30 তারিখ আবার আরেকটা ঘোষণা হয়। তখন জিয়াউর রহমান আর আমি রেডিও স্টেশনে গেলাম এবং ওখানে বলা হলো, I declare myself as a commander in chief of liberation forces and hand over the power to Sheikh Mujibur Rahman. শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করা হলো, তিনি প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ওখান থেকে আসার পর ওনাকে বললাম সবকিছু ভালো, আপনি দিক নির্দেশনা জাতিকে দিয়ে দিলেন, বিদেশিরাও জানা গেল, সকল বেঙ্গল রেজিমেন্ট জানলো, ইপিআর জানলো, পুলিশে জানলো, ছাত্র জনতা জানলো, বাংলাদেশের জনগণ জানলো, কিন্তু অস্ত্র কোথায়, গোলা বারুদ কোথায়? আমাদের যে অস্ত্র গোলা বারুদ আছে 1-2 দিনের বেশি তো যুদ্ধ করা যাবে না। তিনি বলেন যে কি করা যায়? আমি যে আপনাকে আমি 2টা হাফ টন ট্রাক দেবো, 30 জন স্ট্রং সোলজার দেবো, আপনি এগুলি নিয়ে রামগড় চলে যান, ভারতের সাথে যোগাযোগ করেন, বিএসএফ এর সাথে যোগাযোগ করে প্রাথমিক পর্যায়ে অন্তত 303 গুলি আমাদের জন্য ব্যবস্থা করেন, ওয়েলনেস সেটের ব্যবস্থা করেন। তিনি রামগড়ে আসলেন। রামগড় পোস্ট অফিসের দোতলায় তিনি থাকতেন। এর আগের থেকে আরো একজন অফিসার তিনি নিজের জায়গা থেকে পলায়ে ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন, আমি এখন নাম বলতে চাই না। জিয়াউর রহমান সাহেব ওখানে থেকে বিএসএফ এর সাথে ধ্যান দরবার করে কিছু গোলা বারুদের ব্যবস্থা করেছিল, অস্ত্রের ব্যবস্থা করেছিল, 2টা ওয়েলনেস সেটের ব্যবস্থা করেছিল। একটা ওয়েলনেস সেট ছিল ওনার সাথে, আর একটা ওয়েলনেস সেট ছিল আমার সাথে। তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলি যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, প্রায় 12টা যুদ্ধে অংশগ্রহণ করলাম। সর্বশেষ যুদ্ধ আমি করেছি চাঁদগাজীতে। পাকিস্তানের একটা ব্রিগেড ছিল আমার উল্টো দিকে, একটা ব্রিগেডের সাথে সারাদিন আমি যুদ্ধ করি। আমার অনেক লোক হতাহত হয়েছিল। আমি বিশেষ করে চাঁদগাজী যুদ্ধ এবং বীরেশ্বরী যুদ্ধের জন্য বীর বিক্রম খেতাব পাই। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা 2জন অফিসারের খেতাব পেয়েছিলাম।
এবং দুজনেই অরিজিনাল 4 বেঙ্গলের। আমি আমার ইমিডিয়েট জুনিয়র আব্দুল গফফার হালদার এরশাদের মন্ত্রী ছিল। মুক্তিযুদ্ধের সময় অন্য কোনো অফিসার খেতাব পায় নাই, বাকিরা খেতাব পেয়েছে 1972 সালের মার্চ মাসে সবাই। সুতরাং আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে অনেকগুলি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে করেছিলাম।